সাক্ষী আলী আহসান জুনায়েদ 48 হ্যাঁ পাতা হলো 169 তো উনিও একজন সংগঠক এই জুলাই যুদ্ধের সেই সংগঠন হিসাবে উনি ওনার বক্তব্য প্রদান করেছে একটি বিস্তারিত অনেক বড় একটি জবানবন্দি দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে আন্দোলনকারীদের উপর স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট করে মাথায় গুলি করা হয়। আমি প্রায় 15 জনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় অনাবিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছি। তাহলে এই যে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করেছে, এই স্নাইপার রাইফেলের গুলি অথবা স্নাইপার রাইফেল এই মামলায় উদ্ধার হয়নি। তো তদন্তকারী কর্মকর্তা সাহেব এরকম কোন স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বা স্নাইপার রাইফেলে কোন গুলি উদ্ধার করেছে এরকম কোন ডকুমেন্টস মাননীয় আদালতে দাখিল করতে পারেন নাই। অতএব এই যে বক্তব্যটা এই যে সাক্ষীর এবং এই যে 15 জন মাথায় গুলি লেগেছে, টার্গেট করে মাথায় গুলি করা হয় স্নাইপার রাইফেল দিয়ে, এই যে তাহলে 15 জনের যে রাইফেল দিয়ে টার্গেট করে মাথায় গুলি করেছে এইটা সমর্থ অন্য কোনো সাক্ষীও সাক্ষ্য প্রদান করেন নাই। এটা হলো পেজ হলো 172। প্যারাগ্রাফ হলো ওই যে 5 আগস্ট সকাল 9টার ওই হ্যাঁ আন্দোলনের উদ্দেশ্যে যাত্রাবাড়ি রওনা দিয়ে 7-8 জন ছিল সবদা মার্কেটের সামনে। অনেক আন্দোলনকারী জড়ো হয়, আমিও তাতে যুক্ত হই। সেখানে মিছিল সহকারে আমরা কাজলা ফুটওভার ব্রিজের সামনে অবস্থান গ্রহণ করি, আন্দোলন চালিয়ে যায়। আন্দোলনকারীদের উপর স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট করে মাথায় গুলি করা হয়। আমি প্রায় 15 জনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় অনাবিল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখেছি এবং এই প্রসঙ্গে আমি তাকে জেরাও করেছি। আর সে যে সমস্ত বক্তব্য দিয়েছে সেগুলো প্রত্যেকটা বক্তব্যে আমি ডিনায়াল নিয়েছি। অতএব এই যে কথাগুলি বলেছে এটা সঠিক না। আর একটা কথা হলো যে আর একটা কথা বলেছে, এই যে বলেছে যে অনেক রকমের যে সমস্ত প্রোগ্রামগুলো ছিল তার মধ্যে ফেসবুক লাল করা, মার্চ ফর জাস্টিস, হিরোজ, এই যে মার্চ টু ঢাকা, এই যে বিভিন্ন বিষয়, সেই সব জায়গায় একটা জায়গায় ওই যে এগুলি তাদের একটা সরকার পতনের নীল নকশার একটি ছক ছিল, সেই ছকে এগিয়ে এগিয়ে ওনারা ওইভাবে গিয়েছেন। অতএব এই যে সরকার পতনের নীল নকশা এই প্রশ্নেও আমি ওনাকে করেছি, উনি অস্বীকার করেছেন, কিন্তু প্রশ্ন আমার ছিল। আর স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করেছে এটাও আমি বলেছি, নিয়ে প্রশ্ন করেছি তাকে। আর একটা হলো যে ওই যে লাল করেছে ইয়েটা ফেসবুকে লালের যে বিষয়টা একটা প্রোগ্রাম ছিল, সেখানে ডক্টর ইউনূস স্যার সেটাকেও লাল করেছে। এই যে লাল এবং ডক্টর ইউনূস স্যারের যে পরবর্তীতে আগমন, তাদেরকে ইয়ে করা, যে 4 তারিখে তার সাথে যোগাযোগ করা, প্রত্যেকটাই পরস্পরের প্রতি সংযোগকারী বক্তব্য। তো এগুলি যে একটা নীল নকশার অংশ ছিল এই সাক্ষীদের দ্বারাও সেটা অনুমান করা যায়, এই সাক্ষীর দ্বারা। তারপরে লম্বা করতে চাই না, ছোট করে বলে দিচ্ছি। 49 যেটা আছে ওই গতানুগতিক কিছু কথা, মধ্যে এরকম কোনো বক্তব্য নাই যেগুলি ওই যে সবকিছু বলে টলে সব শেখ হাসিনা করেছে, খালেদা আসাদুজ্জামান খান কামাল করেছে, তার বক্তব্য দিয়েই ওই সব করে ফেলছে ওনারা দুজন মিলে, যা করে সব করে ফেলছে, এরকমই বক্তব্য। অতএব আমার নিয়ে কোনো বক্তব্য নাই। আর এই যে কামরুল হাসান সাহেব তারা কিছু এই যে প্রদর্শনী করেছে, বিভিন্ন প্রদর্শনী করেছে, সেগুলি আমি বলেছি যে তৎকালীন বিএনপি কমিশনার হাবিবুর রহমান সাংকেতিক কল সাইন ভিক্টর মাইক সর্বোচ্চ প্রয়োগ করে গুলি করার নির্দেশ দেন। মোরালেসের মাধ্যমে বিএনপির সকল ইউনিটে উক্ত বার্তাটি পৌঁছে দেয়। এই ভদ্রলোক এটা পৌঁছে দেয়, উনি বার্তাটা দিয়েছে। আমি সেখানে বলেছি যে একটি আন্দোলন
একটা পর্যায়ে আন্দোলন তো অবৈধ রূপ নিয়েছে, সরকার পথে আন্দোলন। যখন সেটা সরকার পতনের আন্দোলন হয় তখন আর সেটা বৈধ আন্দোলন থাকে না। যে ছাত্র আন্দোলনের যখন কোটা বৈধ ছিল ততক্ষণ পর্যন্ত এটা বৈধ ছিল। যতক্ষণই এই জিনিসটা একতরফা সরকার পতনের আন্দোলনে চলে গেল, রূপ নিল, তখন আর আন্দোলনটা বৈধ ছিল না। এই বৈধ আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত বক্তব্য হাবিবুর রহমান সাহেব দিয়েছেন, লেথাল মানে ইয়ের নিচে লিলিয়ান পজিশনে গুলি করা এবং আরো কতগুলি কথা ছিল এই মুহূর্তে মাথায় আসতেছে না জানি কেন আমার। এই যে হাঁটুর নিচে মূল কথা হলো যে সেটা বলেছে হাঁটুর নিচে মানে কোমরের নিচে, হাঁটুর নিচে বললে পরে তখন আপত্তি ছিল না, আপনি বাজি দেখতে পারেন। হাঁটুর নিচে বলছে মনে আছে কোমরের নিচে বলতে, কোমরের নিচে এখন যদি সাধারণত এই শব্দের অর্থ কিন্তু কোমরের নিচে কোমর, তার কোমর আর পেট তো একেবারে, কোমর আর পেট কিন্তু কোমরের উপরে। হ্যাঁ, এক কথা সত্য, পেটের অংশ একটু অংশ আছে নিচে, অল্প একটু অংশ আছে। মূল উদ্দেশ্যটা ওনার সেন্স অফ কোমর হচ্ছে একটা ভাইটাল অর্গান, ওই অংশটা হচ্ছে ভাইটাল অর্গান অফ দ্য বডি। কোমর কিডনি থাকে কিন্তু কোমরের নিচে বলছে, তো কোমরের নিচে বলছে, ওইখানে কিডনি আছে। কোমরের নিচে যদি গুলি করা হয় তখন কিন্তু কিডনি, কোমরের নিচে কিন্তু কিডনি না, কোমরের পিছনে থাকে, কোমরের নিচে, কোমরের পিছনে থাকে কিডনি। কথাটা হলো যে কোমরের নিচে বলা হয়েছে, এটার যে বলার যে উদ্দেশ্যটা, এই যে কোমরের নিচে সেন্সটা বুঝতে হবে। এখানে সেন্সটা ছিল যে আপনারা নিয়ন্ত্রণ করতে গিয়ে কোমরের নিচে গুলি করেন, পায়ে টায়ে দিকে করেন, নিচের দিকে করেন, এর সেন্সটা এটাই ছিল। এত মানে পরিস্থিতি তখন এমন ছিল যে একেবারে শব্দগত বাক্যগত যে একেবারে সঠিকভাবে বলতে পারবে ওরকম পরিস্থিতি নাও বলতে পারতে পারে। সেটা যেভাবে আপনারা ধরছেন, আমি তাদের সেন্স, কথা বলার যে সেন্সটা ছিল, আমি বলতে চাই যে সেটা কোমর নিচে বলতে হাঁটুর নিচে, হাঁটুর দিকে, রানের দিকে, এই কথাটাই উনি বলতে চাচ্ছিলেন, যাতে মারা না যান এবং আরো নিয়ন্ত্রণের জন্য অন্যান্য যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলি তিনি ব্যবহার করতে বলেছেন। অতএব এই যে ব্যবহার করাটা, এটা কোনো অন্যায় ছিল না, বরঞ্চ যেদিন থেকে ওনারা এক দফা আন্দোলন করলেন সরকার, সেই আন্দোলনটা ছিল অবৈধ। তারপরে এই যে কামরুল হাসান, ইনি অনেকগুলি প্রদর্শিত করেছেন, সেগুলি আমি বিভিন্ন সময় বলেছি। সেগুলিতে এই যেসব প্রদর্শনী, সেগুলা সঠিকভাবে হয় নাই। এই প্রদর্শনী জব্দকৃত জিম্মানামা বা প্রদর্শিত যে সমস্ত আইটেমগুলি করেছে সেগুলো সঠিকভাবে প্রদর্শন করা, সঠিকভাবে ইয়ে যে হয় নাই। নিচে কোথায় ছিল এই ওইগুলিতে যে তারা যে স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরের নিচে স্ট্যাম্পেডের সিল ছিল না, অতএব বোঝা যায় যে তারাই স্বাক্ষর করেছে। এখানেও কিছুটা কালিমা আছে। তারপরে আনিসুর রহমান পিপিএম, যিনি PW52, ওই বিভিন্ন টিডিওর কথা এখানে এসছে, জমি গুলি করার ভিডিও, সেগুলো তো ইতিপূর্বে আমি বলেছি। গুলি করার ভিডিও সম্পর্কে আমি বলেছি যে অনেকগুলি প্রদর্শনী আছে, পদ্ধতির সম্পর্কে আমি একই রকম কথা আগেও বলেছি, এখনো একই কথাই আছে। জব্দলিকাগুলো সঠিকভাবে সম্পন্ন করা হয় নাই, এরকম সাজেশন আমি দিয়েছি। তানভীর হাসান জোহা, উনি একজন এক্সপার্ট সাক্ষী, উনি সাক্ষ্য দিয়েছেন। আমি ওনাকে আমি দেখছি না, কিন্তু আমি করেছিলাম, কিন্তু আমি ইত্যাদি একটা কথা আছে যে এইগুলি আমি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, এ কথাটা আমি বলেছি। এখন এআই দ্বারা তৈরি হয়েছে, আমি ওই প্রশ্নটা বাদ দিলাম। এআই দ্বারা যে তৈরি হয়েছে সেক্ষেত্রে আমি বলেছি যে একজন এক্সপার্ট দ্বারা এগুলি পরীক্ষা করা হয়েছে, যেহেতু অন্য কোনো এক্সপার্ট দ্বারা এটাকে কি বলে এটাকে সাক্ষ্য দ্বারা যেহেতু ওটাকে ক্রস ম্যাচিং করা হয় না, ক্রস এক্সামিন করা হয় না, অতএব ওই একজনের সাক্ষী দ্বারা এই সাক্ষ্যটাকে অগ্রহণীয় বলে আমি মনে করছি। মাননীয় আদালত সেইভাবে নিবেদন করছি
মাননীয় আদালতের এই বিষয়ে মানে চিন্তা করে দেখবেন যে আমারটা সঠিক কিনা, বিবেচনা সত্য, শব্দগত ভুল, দৃশ্য খারাপ না। আর তদন্তকারী কর্মকর্তা আয়ুষ সাহেব বিভিন্ন তদন্ত করেছেন, তদন্ত করে বিভিন্ন রকমের বা জব্দকৃত আলামত জব্দ করেছেন। সেসব প্রসঙ্গে আমি বলেছি সঠিকভাবে করেন নাই, এসব বলেছি। আর মূল কথা হয়েছে যে উনি বলেছেন 1500 ছাত্র জনতা 2500 ছাত্র জনতা নিহত আহত হয়েছে। উনি সেই 2500 এবং সারা বাংলাদেশ থেকে এতগুলি জেলায় এত আহত হয়েছে, নিহত হয়েছে, সর্ব জায়গা থেকে উনি সাক্ষ্যকে আনেন নাই। উনি সারা বাংলাদেশে উনি যে ওয়াইড স্প্রেডের কথা বলেছেন, যে ব্যাপক মাত্রার কথা বলেছেন, সেই ব্যাপক মাত্রাকে প্রমাণ করতে হলে যে পরিমাণ সাক্ষী আনা উচিত ছিল এবং সেই সাক্ষীদের দ্বারা সেটাকে আবার পাশাপাশি প্যারালাল সাক্ষী দিয়া এবং মানে দিয়া তাকে স্বীকার অন্য সাক্ষীর দ্বারা সমর্থন করিয়ে যেভাবে করা উচিত ছিল, যে সাক্ষীগুলি আনা উচিত সেই সব সাক্ষী আনেন নাই। প্রত্যেকটা ঘটনারই পাশাপাশি যে সব ঘটনার সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন, প্রত্যেকের সাক্ষীর সঙ্গে পাশাপাশি আরো লোকজন ছিল, তাদেরকে উনি আনেন নাই। না এনে উনি সাক্ষী তাদেরকে না করে এই যে চার্জ উনি দাখিল করেছেন, যে তদন্ত করেছেন, সেই তদন্তগুলি ছিল অসম্পূর্ণ এবং সেই অসম্পূর্ণের উপরে এই যে অভিযোগ উনি যে তদন্ত করেছেন সেটা ছিল অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ কোনো বিষয়ের উপরে অন্য আসামিকে দায় দেওয়া বা তাদেরকে সাজা দেওয়ার কোনো সুযোগ নাই। সারা এত মানুষ হত্যা হলো, একটা অস্ত্র উনি জব্দ করতে পারলেন না। এতগুলি মামলা, এতগুলি হত্যা, একটা অস্ত্র ওনার কাছে জব্দ করতে পারেন না। এই যে না পারার যে সমস্ত ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় তদন্তকারী কর্মকর্তার উপরে, এবং তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে এই মামলায় তদন্ত করতেন, তাহলে এই যে আজকে যে চার্জ বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয়েছে, সেই চার্জ উপস্থাপিত হতো না। উনি সঠিকভাবে তদন্ত করেন নাই দিতে। আর সর্বশেষ আমার বক্তব্য, সর্বসাকুল্যে এই যে সাক্ষীদের দ্বারা রাষ্ট্রপক্ষ মাননীয় আদালতে যে সমস্ত চার্জের বিষয় উল্লেখ করেছেন এবং মাননীয় আদালত যে সমস্ত আমাদের আসামিদের বিরুদ্ধে সব চার্জ গঠন করেছেন, সেটা কনস্পিরেসি, প্ল্যানিং অ্যান্ড অর্ডার টু অ্যাটাক on student protest of Dhaka University and other places, country in action for prevention thereof. এই বিষয়ে আমি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বলেছি। তার পরবর্তীতে যে কনস্পিরেসি, প্ল্যানিং অ্যান্ড অর্ডার টু কিল protesters by the users, donors, helicopters and lethal weapon and in action to prevent commission thereof. এই যে 2, তারপরে 3 নম্বরে যে অভিযোগ, যে সমস্ত চার্জ এসেছে, চিন্তা ছিল the killing Abu Said at Rangpur at the aftermath of planning and incitement for coming widespread and systematic attack. তারপরে যে এই killing 6 person Chankarpur offense for planning order to inaction, তারপরে offense of the abatement, planning, incitement order to killing 6 persons of Ashulia, burning their dead bodies and inaction of the prevention of thereof. এবং সেক্ষেত্রে যে সমস্ত বক্তব্য, এই সমস্ত সাধিত হয়ে এইসব প্রমাণ করতে হলে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ মাননীয় আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল, সেই সব উপস্থাপিত হয় নাই। অতএব আমি মনে করি সর্বসাকুল্যে আমার আসামি বিরুদ্ধে যে সমস্ত চার্জ গঠিত হয়েছে, সেই চার্জে তারা দণ্ডিত হওয়ার মতো উপযুক্ত নয় এবং সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ তাদের সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে পারে নাই। বিধায় আমি আসামিরা নিরঙ্কুশ এবং সম্মানের সহিত খালাস পাবেন। মাননীয় আদালতদেরকে মাননীয় লর্ডশিপকে অনেক ধন্যবাদ আমার এই প্রিয় অপ্রিয় অনেক কথা ধৈর্য সহিত শোনার জন্য।
থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার এই প্রশিক্ষণ পক্ষকেও ধন্যবাদ এখানে যারা শুনেছেন সবাইকে। May I please, Lord? তার পক্ষে My Lord, I am on behalf of accused Chaudhary Abdullah Imam in October. Lordships, আমি শর্টলি শেষ করার চেষ্টা করব। আমি আমার সাবমিশনে 4টি জিনিস দেখানোর চেষ্টা করব। চার্জ ফ্রেমিং অর্ডারের রেলেভেন্ট অংশ, দেন অর্ডার অ্যাকসেপ্টিং টেন্ডার অফ পার্ডন, দেন সেখানে আমার উপর যে কন্ডিশন ছিল আমি তা প্রপারলি ফুলফিল করেছি কিনা আমার ডেপোজিশন থেকে তা দেখানোর চেষ্টা করব। দেন আমাদের অনারেবল অ্যাপিলেট ডিভিশনের একটি জাজমেন্ট আমি দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমি লর্ডশিপসকে ইনভাইট করব আমাদের চার্জ ফ্রেমিং অর্ডারটা একটু পেজ 19-এ accused Asaduজ্জামান Khan Kamal and Chaudhary Abdullah Mamun joint charge number 1, conspiracy planning and order to attack on student protesters of Dhaka University and other places of the country and inaction for prevention there. কি অর্ডার শিট লিখবো না চার্জ দেবো? Charge framing order, চার্জ ফ্রেম অর্ডার 10th July 2020. চার্জ ফ্রেম অর্ডার করো। তারিখটা বলেন স্যার। 10th July. 10/7/2015 চার্জের কপি নাই। শুধু হেডিং গুলো কন্টিনিউ করে। Then second charge, conspiracy, planning and order to kill protesters by use of drones, helicopters and lethal weapon and inaction to prevent commission thereof. সাহেবকে দিয়ে দেন। পেজ কত পেজ? Charge number 1, page 19. জি Lordship's heading, conspiracy, planning and order to attack on student protesters of Dhaka University and other places of the country and inaction for prevention thereof. Then page 20, charge number 2, conspiracy, planning and order to kill protesters by use of drones, helicopters and lethal weapon and inaction to prevent commission thereof. Then charge number 3, killing Abu Said at Rangpur as aftermath of planning and incitement for committing widespread and systematic attack. Then page 23, charge number 4, killing 6 persons at Chankharpur, offense of abatement, planning, order and inaction. Then page 24, offense of abatement, planning, incitement, order for killing 6 persons at Ashulia and burning their dead bodies and inaction for prevention thereof. এই চার্জের পরিপ্রেক্ষিতে আমার এগেইনস্টে দিস অনারেবল ট্রাইব্যুনাল চার্জ ফ্রেম করেন আন্ডার সেকশন 3(2) A, G and H and under section 4 subsection 2, 3 and 4 of the International Crimes Tribunal Act 1973. Then আমি your lordships এর সামনে by filing an application tender of pardon এর application সাবমিট করি। your lordships তা অ্যাকসেপ্ট করে একটি অর্ডার পাস করেন। আমি সেই অর্ডারের রেলেভেন্ট অংশটা লর্ডশিপসের সামনে করতে চাই। Under the facts and circumstances, the tribunal deems it
condign to tender pardon to accused Chaudhry Abdullah Al Mamun as be sought, and accordingly pardon has been tendered to him on condition that he will make a full and true disclosure of the whole of the circumstances within his knowledge related to the alleged offence and to every other person concerned, either as principal or abettor in the commission thereof, and he accepted the pardon subject to such condition, and as such the tribunal shall call him for being examined as witness in the trial at a convenient date. আমারটা বন্ধ করে দিও, আমারটা বন্ধ করে দিচ্ছি। Yes, বন্ধ করে দিচ্ছি। লর্ডশিপস, এই অর্ডার থেকে এটা পরিষ্কার যে আমার উপরে একটি শর্ত দেয়া হয়, আমি ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করব উইথিন মাই নলেজ রিগার্ডিং দি হোল অফ দি সার্কামস্টেন্সেস। এবং আইনে সেকশন 15 টাইটেল হচ্ছে পার্ডন অফ অ্যান অ্যাপ্রুভার। এক কথায় জি, ফুল ডিসক্লোজার। ফুল ডিসক্লোজার এটাই বলা হয়েছে। জাজমেন্ট কি আছে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন? লর্ডশিপস, এটা আমাদের এরশাদ শিকদার যে আসামি ছিল। কপি আছে? জি, তিনটা হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন দুটো জাজমেন্টই দিয়েছি। আমরা বুঝবো কি করে যে জি লর্ডশিপ, আমি আমার ডেপোজিশন থেকে আমি দেখানোর চেষ্টা করব আমি কি কি ডিসক্লোজ করেছি, তা এই মামলার সাথে প্রাসঙ্গিক এবং তা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার ছিল কিনা। allow করার necessity মানে reason why the approval should be allowed or necessary for the প্রপার এভিডেন্স। এই সেকশনের পারপাসটা সেকশন পারপাস হচ্ছে লর্ডশিপস প্রপার এভিডেন্স যেন কোর্টের সামনে আসে এবং বিচারের জন্য যেন সহায়ক হয়, এটি এই সেকশনের। যদি কোনো টেকনিক্যালিটি কারণে বা কোনো ক্রেডিবল এভিডেন্স না থাকে, যেটা কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, তখন যদি ওখানকার কোনো প্লিজ যে ওই সব ঘটনার সত্যতা সে নিজেও এটার সাথে ইনভলভ আছে, তখন যদি সে ইয়ে করা, তখনই একটু পারপাস তৈরি হয়ে যায়। যে লর্ডশিপস, আমি যে জাজমেন্ট পাচ্ছেন না, কোনো ক্লু পাচ্ছেন না, বাট এটা ইয়ে করা দরকার। আমাদের এই ক্ষেত্রে কি সেরকম কোনো আমি যে জাজমেন্ট রেফার করছি সেখানে বডিগার্ড অফ এরশাদ শিকদার সে PW1 হিসেবে এক্সামিন হয়েছে এবং সে ছাড়াও আরো 7 জন আই উইটনেস সে কেসে ছিল, এবং হাইকোর্ট ডিভিশনের একটা অবজারভেশন ছিল যে তিনি না থাকলেও এই কেস প্রপারলি প্রুভ, তারপরেও ওনাকে কনসিডারেশনে নেওয়া হয়েছিল। সুতরাং বেটার এভিডেন্সের জন্য অ্যাপ্রুভার হিসেবে ইউর লর্ডশিপস। প্যারাগ্রাফটা বলো, প্যারাগ্রাফ কত? হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট দিয়েছি তার প্যারাগ্রাফ 45। হাইকোর্ট ডিভিশন, জি, হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট আপেল করেছে সুপ্রিম কোর্ট এবং বিস্তারিত হাইকোর্টের ডিভিশনের জাজমেন্টে ছিল 45 পড়বো। 45 এখন এই যে লার্নিং স্টেট ডিফেন্স লয়ার বললেন
he raised the contention that নিজে বাঁচার জন্য উনি এইসব স্টোরি তৈরি করেছেন। কি বলবেন? লর্ডশিপস, এমন কিছু তো ওনার যা ডেপোজিশন আপনাদের সামনে বলেছেন তাকে ডিসক্রেডিট করে কিছু প্রসিকিউশন উপস্থাপন করতে পারেন নাই, লার্নের ডিফেন্স কাউন্সিল উপস্থিত করতে পারেন নাই। যা বলেছেন তা শুধু বলার জন্যই বলা। উনি যা সাক্ষীতে বলেছেন তা ডিসক্রেডিট হয়, এই ধরনের কোনো কিছুই ফার্দার এভিডেন্স আসে নাই, এবং বরঞ্চ তা করবোরেট করেই অন্যান্য সাক্ষীদের সাক্ষীর সাথে মানে করবোরেট করে উনি যা বলেছেন লর্ডশিপসের সামনে। কয়টা বলেছেন করপোরেশন, কয় জায়গায় বলেছেন? মূলত যা বলেছেন সবগুলো বলেছেন, সবগুলো উনি বলেছেন। লর্ডশিপ, ওনার বলার প্যাটার্নটা ছিল প্ল্যানিং, খুব সতর্কতামূলক। জি, প্ল্যানিং এবং ওনার বলার যে প্যাটার্নটা খুব কেয়ারফুলি, কনসাসলি। জি জি, জি, কিছু নো নিজেকে সেভ করে নো মাই লর্ড, সেভ করে কিছুই বলেন নাই। এই ট্রায়ালের জন্য যা যা ইনফরমেশন দরকার উনি ফুললি লর্ডশিপস এর সামনে ডিসক্লোজ করেছেন। শুধু এই ট্রায়াল না, আজকে অন্য আরেকটি ঐতিহাসিক বিচার শুরু হতে যাচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, সেখানে সেই বিচার কেন্দ্রিক উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যই লর্ডশিপসের সামনে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, বিগত 17 বছরের সাক্ষী থেকে আমাদের দেখা। জি লর্ডশিপ, স্যার ফটো কেন পার্সোনাল লয়ার ছিল। ওনার সাক্ষীর কি পয়েন্ট গুলোকে আমি বলবো। আমি সার্টিফাইড কপি নিয়েছি, বাইন্ডিংটা আমার কাছে নেই, প্রসিকিউশনের কাছে সার্টিফাইড। 96 শুরু হয়েছে, 36 নম্বর পিডব্লিউ 36। আমি লর্ডশিপ কি পয়েন্ট বলতে চাই, দেন হাইকোর্ট বলেছেন his evidence must be very reliable, must be corroborated by other evidence. অ্যাপিলেট ডিভিশন কি বললো? অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট আপিল করে, এবং প্যারাগ্রাফ 26 অ্যাপিলেট ডিভিশন জাজমেন্টের অর্ডারিং পোর্শনের কত বললেন? Paragraph 26. From our above discussion and from the facts, circumstances of the case and evidence on record, we are of the view that the High Court Division, on correct consideration of the evidence of prosecution witnesses and all other materials on record, has arrived at the correct decision. For the reasons and discussions made above, the lead petition is dismissed. Concerned said. টোটাল জাজমেন্টের উপর জি জি এভিডেন্স অ্যাসেসমেন্ট ছিল, এভিডেন্স অ্যাসেসমেন্ট ছিল, ডিসকাসটা হাইকোর্টের জাজমেন্টে ছিল, এখানে আপিল করছে। জি রিপোর্টেড কেস। জি মাই লর্ড, এটা 57 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 75।
99 অন্যান্য সাক্ষীদের কতটা আলাপ করেছে এটার ব্যাপারে কিছু বলে আপনি কি বলতে পারেন? ডিভিশন প্রশ্নটা পড়েন একটু যে হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশনের যে এখানে প্যারাগ্রাফ 37 থেকে এই কন্টেনশন শুরু, ইস্যু 2। সেখানে লিগ্যাল ফর্মালিটি কমপ্লাই হয়েছিল কিনা এই ইস্যু এসেছিল কোর্টের সামনে, এবং তার ইয়েতে প্যারাগ্রাফ 38 থেকে রিপিলিং দি সেইড কন্টেনশন, ইট হ্যাজ বিন কন্টেন্ডেড ফ্রম দি সাইড অফ state that PW1 has chosen to be approver and accordingly he presented a petition through Superintendent of Police and the said petition was forwarded to public prosecutor. Assistant public prosecutor conducting case filed the said petition before the learned trial judge for according Nur Alam permission to give testimony as approver, and Nur Alam as approver PW1 gave evidence making disclosure of facts and accused persons. Then, my lord, paragraph 43. PW1 Nur Alam was না এখান থেকে পড়ে যান। a record indicates that PW1 Nur Alam by way of petition wanted to be an approver, and that petition was proceeded by Superintendent of Jail to public prosecutor and Assistant Public Prosecutor on 6/2/2020. 2000 submitted a petition before learned trial judge to accord Nur Alam permission to stand as an approver. Then, my lord, 41 legal provision টা উল্লেখ করছে, section 37 of CRPC. কোর্টের অবজারভেশনটা Courted observation 43, paragraph 43. PW1 Nur Alam was pardoned with condition of making a full and true disclosure of whole incident, and PW1 as witness made disclosure of offence committed by accused persons. In trial, PW1 was discharged. No illegality and legal infirmity are manifested in giving testimony on administration of oath by approver PW1 Nur Alam and evidence. এখানে বলেছে উনি ফুল এবং কমপ্লিট ডিসক্লোজার করেছেন। জি, আপনি ফুল এবং কমপ্লিট ডিসক্লোজার করেছেন সেটা আপনি আমাদের দেখাবো। স্যাটিসফাই করেন। এবং এখানে লর্ডশিপ অন্যান্য আই উইটনেস থাকা সত্ত্বেও ওনার ডেপোজিশন কোর্ট কনসিডারেশন নিয়েছেন। এটা হলো ওই যেতে ওই কথা বলছে কোথায় যে আদারওয়াইজ প্রুভ হওয়া সত্ত্বেও জি জি, my lord, paragraph 45. It is emphatically indicated here that even if the evidence of approval PW1 Nur Alam is excluded, there are other evidences coming from mouth of eye evidence to occurrence connecting perpetrators of crime in causing death to Khaled and injuries of grievous nature of Munir. Contention 2 having been devoid of any substance stands ruled out. বলছে যে আদারওয়াইজ প্রুভ হয়েছে ইন এডিশন টু দি স্টেটমেন্ট অফ দি অ্যাপ্রুভাল PW1. আদারওয়াইজ এটা বলেছে, কিন্তু অ্যাপ্রুভার যে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করেছে, কোনো কিছু হাইড করে নাই, জি, নিজে নিজে কিছু ফ্যাব্রিকেট করে নাই, এই কথা এটা প্যারাগ্রাফ 43 তে বলেছে। 43 Original PW1 Nur Alam Was pardoned with condition of making full and true disclosure. full and true disclosure. এটা বলতো না কন্ডিশন দিয়ে এটা করা হয়েছে। And PW1 as witness made disclosure of offense committed by accused person. In trial, PW1 was discharged. No illegality or legal infirmity are manifested in giving testimony on administration of oath by approval, PW Nur Alam. And evidence of approval Nur Alam is Admissible. ভাষা এনিওয়ে আপনি
এখান থেকে আমি আমরা এভিডেন্স এভিডেন্স আমি PW36 হিসেবে লর্ডশিপের সামনে ডেপোজিশন দিয়েছি। সেখানে আমি কি পয়েন্টগুলো শুরুতে বলে নিচ্ছি। এখানে ওনার পরিচয় পর্বের শেষে গোপালগঞ্জ কেন্দ্রিক পুলিশের যে জি জি আপিল করেছে এবং অ্যাপিল ডিভিশন আপিল করেছে। বলেন Also, external statement. PW36 পরে তো কোন অংশটা বলছিস ওরা নিজের ইনভলভমেন্ট বলছে কোথায়? জি ম্যাম। That's 99 এ বোধহয় পাওয়া যায়। দুই পারাতেই আছে ওর কমিটির বৈঠক আর গুলি নির্দেশ পরে গেছে ওটা পরে আছে পরে দিয়ে গেছে ওই যে মাস্টার আছে এই যে আপনার এটা 99 বলছে পেজ নাম্বার 99 সেকেন্ড প্যারাগ্রাফের স্টার্টিং। 2024 সালের জুলাই আন্দোলন শুরু হওয়ার পর দেশব্যাপী সেনা মোতায়েন হয়। এরপর 19 জুলাই 2024 থেকে প্রায় প্রতি রাতেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডিস্থ সরকারি বাসায় কোর কমিটির মিটিং হতো। সেখানে আমাদেরকে আন্দোলন দমন সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতো। কোর কমিটিতে আমি সহ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজনৈতিক টিপু সুলতান, অতিরিক্ত সচিব রেজা মোস্তফা, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুনুর রশিদ, র্যাব ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিজি বিজিবি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, ডিজি আনসার মেজর জেনারেল AK আমিনুল হক, এনটিএমসির প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিজিএফআই প্রধান
ও এনএসআই প্রধানগণ উপস্থিত থাকতেন। কোর কমিটির একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটক করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ডিজিএফআই এই প্রস্তাব দেয়, আমি বিরোধিতা করেছিলাম, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমি রাজি হই। ডিবি প্রধান হারুনুর রশিদকে এ দায়িত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক ডিজিএফআই এবং ডিবি তাদেরকে আটক করে ডিবি হেফাজতে নিয়ে আসে। তাদেরকে ডিবি হেফাজতে এনে আন্দোলনের বিষয়ে সরকারের সাথে আপোষ করার জন্য চাপ দেওয়া হয়। তাদের আত্মীয় স্বজনকেও ডিবিতে নিয়ে এসে উক্তরূপ চাপ প্রদান করা হয়। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনে বিবৃতি প্রদানে বাধ্য করা হয়। এ ব্যাপারে ডিবি প্রধান হারুনুর রশিদ অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমি রাজি হই। আমার কনসেন্ট এখানে ছিল। দেন থার্ড প্যারাগ্রাফ, আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নজরদারি, তাদের অবস্থান নির্ণয় ও গুলি করে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়েছিল সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে, যার পরামর্শ দিয়েছিলেন র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। পরবর্তীতে আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করে এবং আন্দোলন প্রবণ এলাকাগুলো ভাগ করে ব্লক রেইড করার সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তখন পুলিশ হেডকোয়ার্টারে উপস্থিত ছিলাম এবং আমার সামনে অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার উপস্থিত ছিলেন। আমি প্রলয় জোয়ারদারকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানালে সে আমার রুম থেকে বের হয়ে ডিএমপির কমিশনার সহ সারা দেশে এই নির্দেশনা পৌঁছে দেয়। এই নির্দেশনা 18/7/2024 তারিখে ওই দিন থেকে লেথাল উইপন ব্যবহার করা শুরু হয়। উক্ত নির্দেশনা 18 জুলাই। উক্ত নির্দেশনা অনুযায়ী ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থ কর্মকর্তাদের লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা দেন। লেথাল উইপন ব্যবহারের বিষয়ে অতি উৎসাহী ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে। আমার ইনভলভমেন্ট এবং ইনঅ্যাকশন ছিল, এই প্যারাগ্রাফে আমার ইনঅ্যাকশন ছিল। আমি সুপিরিয়র পজিশনে থেকেও কোনো ধরনের এটা আটকানোর জন্য কোনো নির্দেশনা আমি দিই। দেন পরবর্তী পেজ, জি জি এটাই ইনঅ্যাকশন। আর এর পূর্ববর্তীটাতে আমার ইনভলভমেন্ট ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমন করেছেন। আমি প্রলয় জোয়ারদারকে প্রধানমন্ত্রী নির্দেশ করে জানাই, সে আমার রুম থেকে এখন সেটাই বলছে যে সেটা কোনো প্রিভেন্টিভ মেজার্স না নেই। দেন পরবর্তী পেজে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আজম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীকে মরণাস্ত্র ব্যবহারে প্ররোচিত করতেন। লর্ডশিপ উনি ওনার বিভিন্ন ধরনের সোর্স ছিল। দ্বিতীয়ত উনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এ উনি উপস্থিত থাকতেন। উনি জেরাতে এই সোর্সের ব্যাপারে বলেছেন। এটা স্পেসিফিক্যালি তো বলেননি, এটা একটা ভেগ টার্ম, ক্লিয়ারলি একটা ভেগ টার্ম। কোন কোন যেমন এর আগে বলছেন উনি কমিটির মিটিং এ উপস্থিত থাকতেন, আরেকটা এর আগে এটা ওনার নলেজে ছিল সেটা যে এই ধরনের সিদ্ধান্তে তারা প্ররোচিত করতেন এবং বিভিন্ন মিটিং এ উনি উপস্থিত থাকার কারণে ইনফর্ম হয়েছেন। ফুল ডিসক্লোজারের কথা বলা আছে, যা যা জানে, যা দেখেছে, যা জানতেন সব, শুধু ওনার ইনভলভমেন্ট বলবে তা না।
উনি ঘটনা সম্পর্কে যা জানেন সেটা উনি ক্রনোলজিক্যালি 2013 সাল থেকে 2024 5 আগস্ট পর্যন্ত সম্পূর্ণ ঘটনার একটা ক্রনোলজি উনি নিয়ে আসছেন, এবং সেখানে ওনার পার্টিসিপেশন যেখানে আছে পার্টিসিপেশনের কথা উল্লেখ করেছেন, যেখানে ওনার ইনঅ্যাকশন আছে ইনঅ্যাকশনের কথা উল্লেখ করেছেন, যা উনি জানতেন তা উল্লেখ করেছেন। আমি এই পেজের 5th প্যারাগ্রাফ, ওই দিন দুটো মিটিং হয় গণভবনে, সেখানে সকালে একটি এবং রাতে একটি, এই দুটো পরে এবং আমার রিমোটসের পার্ট করে আমি শেষ করব। এটা প্যারাগ্রাফ 5th। 4/8/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা সমন্বয় কমিটির একটি বৈঠক হয়। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও যারা উপস্থিত ছিলেন তারা হলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, 3 বাহিনীর প্রধান, এসবি প্রধান, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান সহ মোট 27 জন। আমি নিজেও ওই বৈঠকে উপস্থিত ছিলাম। ওই বৈঠকে আন্দোলন দমন এবং নিয়ন্ত্রণ করা নিয়ে আলোচনা হয়। বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতির রিপোর্ট পেশ করছিল। ইতিমধ্যে চারদিকে পরিবেশ পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বৈঠকটি মুলতবি করা হয় এবং এই বৈঠকে যে অ্যাকশন নেওয়া হয় তাতে তিনি সম্পৃক্ত ছিলেন। এরপর তো আর কোনো কিছু নেই। দেন আমি আমার রিমোটস এর পার্ট বৈষম্য, এটা হচ্ছে নেক্সট পেজের 4th প্যারাগ্রাফ। বৈষম্য বিরোধী আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকারের আদেশে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করে তাদেরকে আহত ও নিহত করায় আমি পুলিশ বাহিনীর প্রধান হিসেবে লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী। জুলাই আন্দোলন সংগঠিত হত্যা সহ ব্যাপক নৃশংসতার জন্য আমি অপরাধবোধ এবং বিবেকের তাড়নায় আমি অ্যাপ্রুভার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ট্রাইব্যুনালে এসে স্বজন হারানোদের কান্না আহাজারি আমি শুনে চিকিৎসা প্রদানে বাধা দেওয়া সংক্রান্ত ডাক্তার এবং ভিকটিমদের বক্তব্য, ভিডিওতে নৃশংসতাগুলো দেখে অ্যাপ্রুভার হওয়ার সিদ্ধান্ত আরো যৌক্তিক মনে হয়েছে। বিশেষ করে হত্যা করার পর লাশগুলো একত্রিত করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার বিভৎসতা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। আমি এটুকু রিলেভেন্ট না। দেন লাস্ট প্যারাগ্রাফ, আমি গণহত্যার শিকার প্রত্যেক পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী এবং মাননীয় ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে সাক্ষী আবেগপ্রবণ ও অশ্রু সজল হয়ে পড়েন। আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। আমার এই নেক্সট পেজ, আমার এই সত্য পূর্ণাঙ্গ বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হলে আল্লাহ যদি আমাকে আরো হায়াত দান করেন, বাকিটা জীবন কিছুটা হলে অপরাধ থেকে মুক্তি পাবে। সবকিছু পরে অ্যাকিউজড উইটনেস ইউর লর্ডশিপসের অনুগ্রহ প্রার্থনা করছে এবং আপনাদের আইন অনুযায়ী ওনার ব্যাপারে আমরা প্রেয়ার করব যে আইন এবং ডিসিশন অনুযায়ী ওনাকে অ্যাকুইটাল আমরা প্রেয়ার করছি। জি মেয়র, আমরা তাহলে আসামি পক্ষে দুটো বক্তব্য শুনলাম। এক হচ্ছে পিডাব্লিউ 36 অ্যাপ্রুভার চৌধুরী আব্দুল্লাহ মামুন, আর পলাতক দুইজন আসামি স্টেট ডিফেন্সের বক্তব্য। আমি প্রথমে চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে উনি যে ডিসিশনটা দিলেন সেটা হচ্ছে সিআরপিসির একটা ডিসিশন। সিআরপিসি এই মামলায় অ্যাপ্লিকেবল নয়। এরপরেও ওখানে একটা প্রিন্সিপাল সেট ডাউন হয়েছে। এখন সিআরপিসির 536 থেকে 4539 পর্যন্ত এই অ্যাপ্রুভারের কন্ডিশন কিভাবে সাক্ষী দিবেন এগুলো বলা আছে। ওইখানে একটা অতি সম্ভবত 539-এ পাবলিক প্রসিকিউটর একটা ক্ষমতা আছে, তিনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু এই আইনে এই ক্ষমতাটা কিন্তু প্রসিকিউটরদের নাই। কাজে এটা টোটালি ডিপেন্ড করছে অনারেবল ট্রাইব্যুনালের। ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে উনি
যে শর্তটা ট্রাইব্যুনাল দিয়েছেন সেই শর্তটা মেনেছেন কিনা। এখন প্রথম বক্তব্য হচ্ছে যে একটা বক্তব্য উপস্থাপন করা হচ্ছে অন্য ডিফেন্স থেকে যে তিনি নিজে বাঁচার জন্য করেছেন। এটা এই কারণে সঠিক নয়, যদি এটা তাদের আর্গুমেন্ট করা উচিত ছিল প্রথমে শুনি 5টা অভিযোগে গিল্টি প্লিড করেছে। গিল্টি প্লিড করার পরে যদি অনারেবল ট্রাইব্যুনাল এটা না মানতে সেক্ষেত্রে বক্তব্য কারো কিছু থাকতো, সেক্ষেত্রে অনারেবল ট্রাইব্যুনাল উইদাউট এভিডেন্স তার কনভিকশন দিতে পারতেন। এরপরে ইনঅ্যাকশনের বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা উপস্থাপন করতে সমর্থ ডিফেন্স লয়ার ভুল করেছেন সেটা হচ্ছে 27 তারিখের একটা ঘটনা। 27শে জুলাই 2024 স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনার ও আমি সহ আন্দোলনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জ যাওয়ার পথে যাত্রাবাড়ি থানার সামনে কিছুক্ষণ অবস্থান করি। সেই সময় ওয়ারিজনের ডিসি ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইলের একটা ভিডিও প্রদর্শন করে। সেই ভিডিও দেখে ইকবাল বলে যে গুলি কর, গুলি করি, একজন মরে একজন আহত হয়, সেই যায় বাকিরা যায়। এইখানটা হচ্ছে ইনঅ্যাকশনের মূল ভূমিকা। ইনঅ্যাকশন যে তিনি ইনঅ্যাকশন মানে অ্যাকশন নেননি, ইনঅ্যাকশন কোন ভূমিকা নেননি এবং ওই অপরাধ চালিয়ে যেতে সহায়তা করবে, এটা হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ। অর্থাৎ আমাদের দৃষ্টিতে মনে করেছি আমরা যে তিনি ফুল ডিসক্লোজার করছেন। তার থেকে বড় প্রমাণ যে আমরা তাকে হোস্টাইল করি, সে ডিসক্লোজ করেছে মনে করি তাকে আমরা হোস্টাইল করি, তার সাক্ষীকে আমরা অ্যাকসেপ্ট করেছি। এটা হলো এই সাক্ষীর ব্যাপারে আমাদের বক্তব্য। এখন স্টেট ডিফেন্স লয়ার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে লার্নেড স্টেট ডিফেন্স অনেক কথা বলেছেন। তার মধ্যে আমি যতটুকু বুঝেছি একটা বিষয় উনি বারবার বলেছেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন এই প্রযুক্তিটা ছিল না, থার্ড আম্পায়ার, আমরা তখন থার্ড এক্সামিনারের কথাটা শুনতাম, উনি থার্ড আম্পায়ার চেয়েছেন। তো আমি মনে করি থার্ড আম্পায়ার আমাদের সামনে আসে, উনি এক পক্ষ আমিও এক পক্ষ, থার্ড আম্পায়ার আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমাদের এই বক্তব্যগুলা ওনার এই বক্তব্যগুলা কোনটা সঠিক। এটা হলো একটা। দ্বিতীয়, থার্ড আম্পায়ার এখানে আছে, থার্ড আম্পায়ার না থাকলেও থার্ড এক্সামিনার আছে। এইখানে মূল অভিযোগ হচ্ছে দুটো। এক হচ্ছে উস্কানিমূলক বক্তব্য শেখ হাসিনার বিরুদ্ধে 14 তারিখে, এইটার বক্তব্যের ব্যাপারে বোধহয় কোনো দ্বিমত নাই যে উনি বক্তব্য দিয়েছিলেন, ওই উস্কানির বিষয়টা পরে আলোচনা করছি। দ্বিতীয় হচ্ছে PW53 যে বক্তব্যটা দিয়েছেন, উনি যে জিনিসগুলা কারেকশন করেছেন সেটা হচ্ছে বর্ডার। প্রথম হচ্ছে তাপসের সাথে ফোনালা, মকসুদ কামালের সাথে ফোনালা। উনি তো বলছেন যে স্টেট ডিফেন্স লয়ার উনি বলেছেন যে উনি যে 14 তারিখে যে বক্তব্যটা দিয়েছে, জি রাজাকারের নাতি, আমি বলছি যে ওটা আমি পরে বলছি, আমি এটা বলি তারপরে। মূল অর্ডার যে পোর্শন সেটা হচ্ছে তাপসের সাথে ফোনালা, মকসুদ কামাল সাহেবের সাথে ফোনালা, হাসানুল হক ইনুর সাথে ফোনালা। এখন এই ফোনালাপের গ্রহণযোগ্যতা, সত্যতা পরীক্ষা নিরূপণ করার জন্য কি কি এভিডেন্স উত্থাপিত হয়েছে। প্রথম কথা হচ্ছে এই সত্যতা পরীক্ষার জন্য আমরা 2 জন উইটনেস এক্সামিন করছি। একটা হচ্ছে PW44, 45। এখানে 2 জন এক্সামিনার আছে। শেখ হাসিনার বলা প্রমাণ করেছে 2 জন সাক্ষী, একজন হচ্ছে রকুনুজ্জামান খান আর একজন হচ্ছে শাহিদ হোসেন জোবায়ের লরেন্স, 2 জন সাক্ষী। কত কত বলবেন? 44 আর 45। দুটো ভয়েস 2 জনের পরীক্ষা করেছে, এই 4টা ভয়েস 2 জনের পরীক্ষা করেছে, 44 এবং 45। এখানে 2 জন সাক্ষী আছে, 2টা ভয়েস। আর আরো পরীক্ষা আছে, বিবিসির যে পরীক্ষা সেটা ইয়ারশট নামক একটা কোম্পানি পরীক্ষা করছে, তার বর্ণনা সেই কাগজটা আমরা এক্সিবিট করছি। এছাড়াও আছে আল জাজিরা, নাম বলেন, ইন্ডিপেন্ডেন্টলি পরীক্ষা করেছে বলেছে। এরপরে আরেকটা সংস্থা সেটাতে বলেছে যে টেক গ্লোবাল এটা পরীক্ষা করেছে। আর সর্বোপরি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে থার্ড এক্সামিনার আমাদের সামনে বসে আছে। এরপরে উনি করোবরেশন চেয়েছেন প্রত্যেকটা বিষয়। আমি যেটা বুঝেছি 1,500 মারা গেছেন, শহীদ হয়েছেন, তাহলে এই 2টা করে সাক্ষী লাগবে।
3000 সাক্ষী আনতে হবে হত্যাকাণ্ডের বিষয়ে, 25,000 আহত ডকুমেন্ট আমরা দাখিল করছি, তাহলে 50,000 সাক্ষী হাজির করতে হবে। এত বড় মামলা করতে পারে। শেষ করে 438টা স্পটে ঘটনা ঘটছে, এটার এভিডেন্স আনতে। এটা যদি আমাদেরকে বিবেচনা করতে হয় তাহলে আমাদেরকে পড়তে হবে সেকশন 19, সাবসেকশন 1, কোন কোন জিনিস আমরা এভিডেন্স আনতে পারবো, আর রুল 44 ডিজিটাল এভিডেন্স কি কি আনতে পারবো, আর 44 এ প্রিন্টেড কি কি ডকুমেন্ট আনতে পারবো। Section 19(1) na? 19 The parties to a tribunal may submit any evidence including data or information generated, prepared, sent, received, or stored in magnetic, electromagnetic, optical, or computer memory, audio and video recording, digital and disc DVD, digital video disc DVD, record from closed circuit television CCTV, drone data, records from cell phones, handware, software, or any other digital device. তাহলে এই ডকুমেন্ট গুলো আমরা হাজির করছি। মূল এভিডেন্স হচ্ছে স্টাডি হচ্ছে এই হচ্ছে এভিডেন্সের মূল হচ্ছে এইগুলো এভিডেন্স, বাকিগুলো সব করবোরেটিভ এভিডেন্স। এরপরে রুল 44, the tribunal shall be at liberty to admit any evidence, oral or documentary, printed or electronic, including books, reports or photographs. বাকিটা পড়লাম না। এখন এই যে 400টা স্পট, এইটা আমরা কিভাবে প্রমাণ করছি? বুক এক্সিবিট, ম্যাটেরিয়াল এক্সিবিট 30, এই বইটা 438টা স্পটের বর্ণনা আছে, এবং আনফরচুনেটলি এটা চ্যালেঞ্জ করা হয়। এই বইয়ের এই যে এক্সিবিট 30 এটা চ্যালেঞ্জও করা হয়। 438টা স্পট ইউএন রিপোর্ট না, ইউএন রিপোর্ট না, এটা জুলাই বিপ্লব 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিগণ, এটাতে যাচ্ছি আমি, শহীদের গেজেটের তালিকা, গেজেটের তালিকা অনুসারে আর একটা বই তৈরি করেছে স্পট ভিত্তিক। এছাড়া জামাতের 10 খণ্ডের বই, গেজেট, তাহলে করবোরেশন আছে, সব ডকুমেন্ট আমাদের কাছে। এরপরে উনি যেটা অনারেবল ট্রাইব্যুনাল যেটা জানতে চাচ্ছিলেন সেটা হচ্ছে 14 তারিখে উস্কানি উনি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন। আমরা যদি ওই বক্তব্যের পরবর্তী 3-4 মিনিটে যাই তাহলে দেখতে পাবো উনি কাকে বলেছেন। উনি বলছেন যে ওনারা কি চাচ্ছেন, তারপরে বলছেন যে রাজাকাররা তো পরাজিত হয়েছিল, মেধাত কাদের বেশি, যারা পরাজিত না তো বিজয়ী কাদের বেশি। তার মানে আপনি কি বলতে চাইছেন খুব পরিষ্কার, শুধু এইটুকু না, আমরা যে আবু সাইদের যে ভিডিওটা লাইভ দেখেছি তার নিচে আপনি যদি দেখবেন স্ক্রলে আসছে ওটার পক্ষে এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এটাকে সমর্থন করে ওবায়দুল কাদেরের বক্তব্য যাচ্ছে। এর পরেরও বক্তব্য আছে BW47, উনি তো বললেন যে এই 1 দফার আন্দোলন অবৈধ, সেটা পরে যাচ্ছে। 9 দফা দাবি করেছিল ছাত্ররা, তার মধ্যে 8টা প্রচার করতে দেওয়া হয়েছিল, 1টা প্রচার করতে দেওয়া হয়নি। একটা কি ছিল, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা তো তার ছিল না। উনি যদি বলতেন যে আমি দুঃখ প্রকাশ করি, সর্বোপরি মামলার বিচার কিন্তু হচ্ছে অফেন্স কি হয়েছে, আন্দোলনের বৈধতা বা অবৈধতা না, অফেন্স ঘটেছে কিনা। এর বাকি বক্তব্য রিপ্লাই অনারেবল আমাদের লন্ডন চিফ প্রসিকিউটর দিবেন এবং অনারেবল অ্যাটর্নি জেনারেল সাহেব tomorrow.